প্রিয় বেগম লিখেছেন প্রেমা ফারনাজ চৌধুরী। আপনাদের সাথে আমি আছি জান্নাত। সালাম আব্বাজান, আপনার শরীর কেমন আছে? দুটো চঞ্চল যুবতী মেয়ে ছুটে এলো শাহজাহান সাহেবের কাছে। একজন দেখতে স্বাস্থ্যবান, গায়ের রং উজ্জ্বল, অন্যজন লম্বাটে কিন্তু গায়ের রং শ্যামলা। দুজনেরই চেহারায় অসম্ভব মায়া। শাহজাহান সাহেব মেয়েদের মাথায় হাত রাখে। আলহামদুলিল্লাহ, আমার কন্যারা ভালো আছে? মহলের সবাই কেমন আছে? জি আব্বাজান, সকলেই ভালো আছে। কৌতূহল বিষ্টা চোখে অপরূপার দিকে তাকায় মেয়ে দুটো। পায়ের আঙুল থেকে মাথা অবধি চোখ বুলিয়ে আব্বাজানকে বলতে শুরু করে। মা বেগম চেঁচামেচি শুরু করে দিয়েছেন। মেয়েটির পরিচয় জানালে আমরা মা বেগমকে গিয়ে বলতে পারি। কথাটা বলার সময় নাদুস নুদুস দেখতে মেয়েটি চোখ নত করে। শাহজাহান সাহেব ওনার বেগমের পাগলামির কথা মনে করে হাসেন। অপরূপার দিকে তাকিয়ে বলে, বড়ই অদ্ভুত, আমি তোমার নামটাই জানি না। কি নাম তোমার? অপরূপা। রিনরিনের কণ্ঠস্বর শুনে মেয়ে দুটি আবারও তাকায় তার দিকে। অপরূপা, আজ থেকে তোমাদের সই। ও বিপদে পড়েছে, আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি। ওর সাথে ভালো ব্যবহার করবে, ওর যত্ন আত্তির করবে। ও আমাদের মেহমান। মেয়ে দুটির চেহারা এবার পরিষ্কার হয়। এতক্ষণে আঁধারে নিমজ্জিত ছিল। তাদের ঠোঁটে হাসি ফুটে। শাহজাহান সাহেব এবার অপরূপার সাথে মেয়ে দুটিকে পরিচয় করিয়ে দেন। অপরূপা, এখানে আমার দুই কন্যা দাঁড়িয়ে আছে। একজন নিজের কন্যা, অপরজন ভাই কন্যা। অপরূপা জানতে পারল লম্বাটে শ্যামলা মেয়েটির নাম সায়রা, নাদুস নুদুস ফর্সা খাটো মেয়েটির নাম সোহিনী। দুজনের মাথায় দুপাশে বেনি করা, একই রঙের সালোয়ার কামিজ। ও বধূ সাজে কেন আব্বাজান? ওর কি আজকেই নিকাহ হয়েছে? তাদের কণ্ঠে কৌতূহল ঝরে পড়ে। অপরূপা দৃষ্টি নত করে। শাহজাহান সাহেব হেসে বলেন, ওর বর হারিয়ে গেছে, ওকে এসে নিয়ে যাবে। ততদিন ও তোমাদের সাথে থাকবে। ও খুব ক্লান্ত এবং আহত, ওর পায়ে রক্ত ঝরছে। অপরূপা ওদের সাথে যাও, ভয় পেও না। অপরূপা মাথা দোলায়, ডানে বামে চোখ বোলাতে বোলাতে অন্দরমহলে প্রবেশ করে। মহলের ভেতরে প্রবেশ করতেই চোখজোড়া আপনা আপনি আটকে গেল দেয়ালে। সোনালি রঙের কারুকার্য শোভিত মনোমুগ্ধকর দেয়ালে দেয়ালে ঝুলছে বিরাট বিরাট তৈলচিত্র, যুদ্ধ বিগ্রহের ছবি, বড় বড় রাজাদের সিংহাসনের ছবি। প্রবেশের সাথে সাথেই বিশাল বড় কক্ষটিতে বসার আসন। সভার আয়োজন করলে কয়েকশো মানুষ সেখানে অনায়াসে বসতে পারবে। সারি সারি কাষ্টাসন বসানো, সম্মুখে প্রকাণ্ড একটি সিংহাসনের আসনের মতো কেদারা রাখা, মাথার উপর কনকময় একটি দীপাধার। চক্ষুদয় খানিকটা উপরে তুলতেই দ্বিতল কামরাটির চত্বরের পর্দা নড়ে উঠল। কপাল অবধি ঘোমটা পরা কয়েকজন মহিলা তৎক্ষণাৎ সরে গেল সেখান থেকে। ছোট্ট একটি কাষ্টাসনে অপরূপা বসে থাকে। শাহজাহান সাহেব এসে তার পাশে আরাম করে বসে। কপাল অবধি ঘোমটা পরা একজন কৃষ্ণাঙ্গ মহিলা এসে অপরূপার হাতে জলের গ্লাস দিয়ে অপরূপার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দ্রুত পরমগতি লাভ করে সেখান থেকে। অপরূপা ধীর গতিতে পানি খায়, তারপর অস্থিরভাবে চোখ বোলায় চারপাশে। আকস্মিক এক মহিলা ছুটে আসে অন্দরমহল থেকে। তার আগমন সবার লক্ষ্য না হলেও বিস্ময়ে সবাই হা হয়ে গেল। ক্রুদ্ধ হয়ে অপরূপার বন্ধ চুলে হাত দিয়ে টেনে ধরে ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠে বলল, আমার মহলে এসবের জায়গা হবে না। বুড়ো বয়সে আপনাকে ঢঙে ধরেছে। ঘটনার আকস্মিকতায় সবাই নড়েচড়ে উঠতে ভুলে যায়। মহিলা অপরূপার চুল ধরে টেনে নিয়ে গিয়ে আছড়ে ফেলে সদর দরজার চৌকাঠে। ঠোঁট ফেটে তাজা রক্তে মাখামাখি হয়ে যায় অপরূপার ওষ্ঠপুট। ক্রন্দনবিহীন কৌতূহল বিশিষ্ট চোখে চেয়ে থাকে অপরূপা। মাথার রগ দপদপ করে চুলের গোড়ায়। সায়রা এসে টেনে ধরে খোদেজাকে বলে, আমাজান কি করছেন? মেয়েটা আশ্রিত হয়ে এসেছে, আপনি যা ভাবছেন তা ভুল। শাহজাহান সাহেব এবার হতবুদ্ধি ভাব ছেড়ে এগিয়ে আসে। খোদেজার দিকে খ্যাপা চোখে তাকিয়ে ধমকেশ্বরে বলল, বেগম, একটা অসহায়ের মেয়ের উপর জুলুম করছো তুমি? কেন ওকে এভাবে আঘাত করলে? ও তোমার মেয়ের বয়সী। খোদেজা মতিভ্রষ্ট হয়। খ্যাপাটা চোখ জোড়া আর শীতল হয়ে আসে। নিজ কন্যার বয়সী মেয়েটার দিকে অপলক তাকিয়ে থাকার পর মনে হয় অনেক বড় ভুল হয়ে গিয়েছে। মেয়েটার পীড়িত বদনের দিকে তাকিয়ে নিজের উপর রাগ হয়, কিন্তু স্বরূপ প্রকাশ করে না। হনহনিয়ে ভেতরে গিয়ে গা ঢাকা দেয় সে। সোহিনী গিয়ে অপরূপাকে তুলে। অপরূপা গায়ের ভর ছেড়ে দিয়ে কেঁদে ওঠে উচ্চস্বরে। কাবুলি পাঞ্জাবি পরিহিত একটা 5 কি 6 বছরের বাচ্চা এসে অপরূপার শাড়ি আঁকড়ে ধরে। জানতে চাই, সুন্দর বউ, কাঁদছ কেন? ধূসর বর্ণের একটা
শাড়ি পরিহিত একটা মহিলা এসে ধমক দিয়ে ছেলেটার হাত ধরে টানতে টানতে ভেতরে চলে যায়। বাচ্চাটাকে দেখার পরপরই অপরূপার কান্না থেমে যায়। কি অদৃশ্য ভোজবাজিতে কার সাথে যেন খুব মিল পেল সে। সন্ত্রাস দল পড়ছে যাত্রাপালায়, শিল্পীগুলা মঞ্চ ছাড়া পালাইছে, যেখানে যাকে পাইছে সবার কাছ থেকে টাকা পয়সা হাতায় নিচ্ছে। মেলা মাইনছের গায়ে চাকু মারছে সাহেব, আমাকে সাহেব বাবুরেও মারছে। হাঁপাতে হাঁপাতে কথাটা পারল কালু মিয়া। শাহজাহান সাহেব ও ওনার বড় ভাই শেরতাজ সাহেব চিন্তিত বদনে বসেছিলেন মহল চত্বরে। কালু মিয়া হাঁপাতে হাঁপাতে কথাটা বলে ধপাস করে বসে পড়ে। শাহজাহান সাহেব খেকিয়ে উঠে বলে, কোথায় এখন সে? তন্মেধ্যে ধপধপ বিভৎস পায়ের আওয়াজ আর ক্রন্দনের আওয়াজে সম্মুখে দৃষ্টিপাত করল সবাই। ওনাদের পায়ের কাছে এসে হুমড়ি পড়ল একজন কালো পেটে মোটা কুদর্শন লোক, পরনের কালো বোরকার মতো বস্ত্র, নাক ফেটে ইতোমধ্যে রক্ত ঝরছে। আমারে মাফ করে দেন সাহেব, আমি পেটের ধান্দায় ওদের লগে যোগ দিছি। পিঠের ওপর ধারাম করে পরপর 3-4 লাথি পড়তেই তার আর্তনাদে কেঁপে উঠল গোটা সুলতান মহল। লাথি দিতে থাকা লোকটার গায়ের বাদামি রঙের পাঞ্জাবি, চোখ মুখে অসম্ভব হিংস্রতা, যেন এই যাত্রায় সে মেরেই ফেলবে সন্ত্রাস লোকটিকে। দোতলা চত্বরে দাঁড়িয়ে থাকা গোটা দৃশ্যটি অবলোকন করছে অপরূপা। তার বুক কাঁপতে থাকে। এ কোথায় এসে পড়েছে সে? এরা এতটা নির্মম কেন? লোকটার আর্তনাদে অপরূপার কোমল হৃদয় কেঁদে ওঠে। বুকে হাত রেখে মারতে পারা লোকটার মুখ পানে দৃষ্টি নিক্ষেপ করতেই লোকটার চোখ পড়ে তার দিকে। সাথে সাথেই সে আড়াল করে দাঁড়ায়। চোখ সরিয়ে আবারও একের পর এক লাথি দিতে থাকে লোকটা। মার খাওয়া লোকটা যখন নিস্তেজ হয়ে পড়ল, আর কোনো শব্দ করল না, মুখ থেকে ঠিক তখনই সদর দরজা পার হয়ে আসতে আসতে একটি নির্মল সুধীর শান্ত অথচ ক্রোধিত গমে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। আহা থামো সাফায়াত, এভাবে মেরো না, এভাবে মারলে তো মরে যাবে। পালের গোদাকে খুঁজে বের করাটা আগে জরুরি। হালকা চালে হেঁটে আসা ঘর্ম ও রক্তভেজা সাদা পাঞ্জাবি পরিহিত লোকটার কাঁধ বেয়ে তরল রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। ললাটের ডান পাশে ক্ষত বিক্ষত, শ্বেত পাঞ্জাবি ধারণ করেছে রক্তের লাল রঙের। শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব উদ্বিগ্ন চোখে তাকায়। শাহজাহান সাহেব দাঁড়িয়ে পড়ে, উৎকণ্ঠিত গলায় জানতে চায়, এসব কি শেহজাদ? আসসালামু আলাইকুম আব্বাজান। পুত্রের হাতে হাত মিলিয়ে শাহজাহান সাহেব বলে ওঠেন, ওয়ালাইকুম আসসালাম পুত্র, কি করে হয়েছে এসব? চিন্তিত হবেন না, বসুন। আগে বলুন, আসার পথে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। কেন জিজ্ঞেস করছো? পলাশপুরের দক্ষিণাঘাটে ডাকাত হামলা হয়েছে বেলা 2টো ঘটিকার সময়। আপনি সেই পথেই আসছিলেন, তাই জানতে চাইলাম। কি বলো, আসার পথে তো শুনলাম না। শুনবেন কি করে? সৈন্যদের হুঁশিয়ারিতে সবাই পালিয়েছে দলবল সহ। আমরা তখন বেশ দূরে জাহাজে নিরাপদ অবস্থানরত ছিলাম, দূরবীন দ্বারা দেখছিলাম। আর এই বলদ কি করেছে? গঙ্গাতে থাকা লোকটার দিকে তাকিয়ে দৃষ্টিপাত করে প্রশ্ন ছুড়ে শাহজাহান সাহেব। শেহজাদ বলে, এরা ছিচকে ডাকাত, যাত্রাপালে গিয়ে পয়সা হাতাচ্ছে আর না দিলে চাকু মারছে। নারী শিল্পীর গায়ে চাকু মেরে দিয়েছে। আমার সব পরিকল্পনা জলে গেল। কাল মঞ্চে তার কাজ ছিল। আমি এখন এই অল্প সময়টুকুর জন্য নারী শিল্পী কোথায় পাবো? বেলা শেষ হতে না হতেই কাঁধের ক্ষতস্থানে হাত দিয়ে অস্ফুট স্বরে শব্দ করল সে। সাফায়াত মারতে মারতে ক্লান্ত হয়ে বন্ধুর পাশে এসে বসে। স্বাভাবিক হয়ে গলার স্বর খাদে নামিয়ে বলে, মহলে মনে হয় নতুন মেহমান এসেছে। শেহজাদ কপাল ভাঁজ করে তাকায়, বলে, সুলতান মহলে অতিথি আসবে যাবে, এ আর নতুন কি? ভোর না হতেই মহলের অভ্যন্তরে ঘুমন্ত মানুষগুলো জেগে উঠেছে। কোরআনের মধুর সুর প্রতিধ্বনিত হচ্ছে অন্দরমহলে। অপরূপার ঘুম ভাঙল দেরিতে। সারা শরীরে ব্যথা হয়ে যাচ্ছে, মাথাটা ভার হয়ে আছে। কোনো এক গোপন ব্যথায় সারা রাত বালিশ আঁকড়ে ধরে কেঁদেছে সে। ভাগ্য তাকে কোথায় এনে ছুঁড়ে ফেলেছে যেন। এই মহলের মানুষগুলোকে তার বড়ই অদ্ভুত লাগছে। কাল একজন অকারণেই তাকে আঘাত করলো। সে তো কখনো কাউকে এভাবে আঘাত করতে পারতো না। মহিলা কেন এমন করলেন অপরূপা ভেবেই পেল না। অন্যদিকে একটা মানুষকে নির্মমভাবে মারল, এরা এমন কেন? সে বর্তমান আর ভবিষ্যতের ভেবে শঙ্কিত হয়। ভাবে এই মহলে তার দিনগুলি কিভাবে যাবে, কখন তার অপেক্ষার প্রহর ফুরবে, কখন মানুষটা আসবে।
তার কোনো নড়চড় না দেখে বাবার আদেশে সম্ভোগ গতিতে অপরূপার কক্ষটিতে পা রাখল সায়রা। ঘরের জানালার কপাট মেলে দিল। এক টুকরো ভোরের আলো জানালা দিয়ে ঢুকে মেঝেতে গড়াগড়ি খেল তখনই। বিছানায় ঘুমিয়ে আছে এক কোমলমতী নারী। ভোরের পাখির কোজান কানে আসতেই সুষুপ্ত চোখ দুটো মেলল অপরূপা। ঠোঁট নাড়তে যেয়েই ব্যথা অনুভব হলো। হাত পা টান দিয়ে মাথাটা পুনরায় তুলোর বালিশে ছেড়ে দিতেই চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সায়রা এসে পাশে বসল। ঘুম ভালো হয়েছে? উঠে পড়ো। আচ্ছা, তোমার নামটা তো অনেক বড়, তোমাকে বাড়িতে কী নামে ডাকতো? অপরূপা উঠে বসল ধীরে ধীরে। সায়রা তার দিকে দৃষ্টি ফেলল। কাল যেমন বিধ্বস্ত লাগছিল তাকে, আজ ভোরের আলোয় তার চাইতেও বেশি স্নিগ্ধ লাগছে তাকে। গত রাতেই সায়রা তার সোহিনী মিলে নিরলঙ্কার করে একটা সবুজ রঙের সুতি শাড়ি পরিয়ে দিয়েছে। নিভাজ ললাটের দুপাশে বিনাচ্ছিন্ন কয়েকটা কোকড়া চুল জড়ো হয়ে আছে ঠিক তার মতো করে। অতিশয় নিষ্পাপ চেহারায় সে সায়রার দিকে তাকিয়ে থাকলো। আঁচল টেনে গায়ে আঁচল জড়িয়ে উত্তর দিল, অপা ডাকতো। সায়রা তার জবাব পেয়ে পাশ ঘেঁষে বলল, তাহলে আজ থেকে আমরাও তোমাকে অপা বলে ডাকবো। তুমি আমাদের নাম ধরে ডাকতে পারো। অপরূপা পূর্ণ মধুর দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে নামিয়ে ফেলল। সেই মুহূর্তেই সোহিনী কক্ষে প্রবেশ করলো। এই অপরূপা রসাই ঘরে চলো, মা বেগম তোমাকে ডাকছে, ভয় পেও না, হ্যাঁ? সায়রা ওর হাতটা আলতো করে ধরে বলে, আম্মাজান মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করেন, তুমি এটা মাথায় রেখো না। একবার ওনার মন জয় করতে পারলে উনি তোমাকে অনেক মহব্বত করবেন। অপরূপা মৃদু মাথা ঝাঁকায়। সায়রা আর সোহিনীর সাথে রসাই ঘরে চলে যায়। পাশের কামরা হতে পুরুষালী গলার শব্দ কানে ভেসে আসে। বুক কামড় ধরে, মনে হয় ওখানে উনি আছেন। প্রকাণ্ড রসাই ঘরের একপাশে মাটিতে পাটের চটে গপাগপ খাবার গলাৎকরণ করছে বাড়ির কাজের বুয়াগুলো। রসাই ঘরেও রাজকীয়তার ছোঁয়া। সব হাঁড়ি পাতিল আসবাবপত্র তার কথার জানান দিচ্ছে। মাংস আর গোলাপ জলের গন্ধে মাওমা করছে পুরো রসাই ঘর। অপরূপা পা রাখার সাথে সাথেই সবাই একসাথে চোখ তুলে তাকায়। অপরূপা কোনো দিকে না তাকিয়ে খোদেজার দিকে তাকায়। খোদেজা চোখাচোখি হয়ে যাওয়ায় চোখ নামিয়ে ফেলে। বক্ষ পঞ্জরে কাঁপুনি ধরে, গলা শুকিয়ে আসে। এই সায়রা, তোর ভাইজানকে গরম পানি দিয়ে আয়, এই মেয়েরে নিয়ে আজ যাত্রাপালা দেখতে যাবি। সায়রা পিতলের বাটিতে গরম পানি ঢেলে নিতে নিতে বলে, জি আম্মাজান, যাব, ভাইজানের কাছে যাই। সায়রা বেরোনোর সময় সোহিনীকে ইশারা করে কিছু একটা। সোহিনী হাস্যমুখে বলে, মা বেগম, আমি আর অপরূপা খেতে বসি? কোলে নিয়ে বসাতে হবে তোমাদের? মোটেও না। সোহিনী অপরূপাকে টেনে নিচে সোনালি রঙের চটপাতে বাদামি রঙের পেয়ালায় করে হরিণের মাংস আর গরম গরম গমের রুটি খেতে বসে। অপরূপা আবারও খোদেজার দিকে তাকায়। খোদেজা গিয়ে তার পাশে খেতে বসে, বলে, কাল জবাই করেছে এই হরিণ, রাতে রাতে আমার সময় শেষ, খাওয়ার সময় পেলাম না। অপরূপা রুটি মাংস বাড়িয়ে দেয়, আমাদের সাথে খান। রুটি ছিঁড়ে মুখে পুরে খোদেজা উঠে যায়। অপরূপা খিদে চোটে তৃপ্তি সহকারে রুটি দিয়ে হরিণের মাংস খায়। কতদিন সে খায় না। 6 বছরের বাচ্চাটিকে নিয়ে তার মা আসে। সে মূলত সোহিনীরও মা, তবে আপন মা নয়। তার নিজের মা গত হয়েছে গত বছর 15 হবে। তার কয়েক বছর পর শেরতাজ সুলতান নতুন বিবাহ করেন। সেই ঘরের পুত্র সিবান। হাসি খুশি চঞ্চল দুরন্ত বড় ভাইজানরা ছাড়া তাদের সাথে সে সারাক্ষণ তুমুল দুষ্টুমিতে মেতে থাকে। সুন্দর বউ, আমিও তোমার সাথে খাবো। অপরূপা তার মিষ্টি হাসে। শিভানের মাও হাসে ছেলের কথায়। অপরূপার পাশে এসে বসে শিভান। রুটি ছিঁড়ে মাংস খেতে খেতে বলে, আমি বেশি বেশি খাবো, কারণ আমার মুখে বেশি রুচি। সোহিনী তার পেটে গুঁতা মেরে বলে, এজন্যই তো আপনার পেটটা তবলার মতো হয়ে যাচ্ছে দিন দিন। কাজের বুয়া সহ সবাই একসাথে হি হি করে হেসে ওঠে। শিবান খিকখিক করে হাসে। অপরূপা আবারও তার হাসিতে থমকে যায়। বুকের ভেতর তোলপাড় হয়। কত প্রশ্ন জাগে মনে। খোদেজা পাতিলের ধোঁয়ায় কাশতে কাশতে জানতে চায়, তোমার বিয়ে কি কাজী বাড়িতে হয়েছে মেয়ে? কোন কাজী বাড়ি সেটা? অপরূপার গলায় রুটি আটকে যায়। কাশতে কাশতে চোখ লাল হয়ে আসে তার। খোদেজা মহা বিরক্ত হয়ে তাকিয়ে থাকে। মেয়েরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। সে যাদের ঘরে ঢোকার সময় সাফায়াতের মুখোমুখি পড়ে যায় সায়রা। সুপ্রভাত সাফায়াত ভাই। সুপ্রভাত সায়রা বানু। সায়রা রেগেমেগে কড়া গলায় বলে ওঠে, বানু ডাকবেন না, আমার ভালো লাগে না।
আমার বড়ই ভালো লাগে। ভাইজানের ঘুম পেয়ে গেছে? হ্যাঁ। সায়রা উকি দেয়। শেহজাদ চোখের উপর হাত রেখে পা টেনে শুয়ে আছে। কালকের জখমে তার শরীর অবসন্ন। উজ্জ্বল সুকুমার চেহারা ফ্যাকাশে রং ধারণ করেছে। সায়রা সাফায়েতকে প্রশ্ন করে, আপনি কি আপনার দেশের বাড়িতে চলে যাচ্ছেন? তা কবে? মনে হচ্ছে তুমি বেশ খুশি হবে আমি চলে গেলে। শেহজাদ হাত সরিয়ে বোনকে দেখে, মনোযোগ দিয়ে কথোপকথন শুনে। ভাইকে চোখ মেলতে দেখে সায়রা চুপ হয়ে যায়। আম্মাজান অনুমতি দিয়েছেন, আমরা আজ যাত্রাপালা দেখতে যাব ভাইজান। সাফায়েত শেহজাদের দিকে তাকায়। দুজনেই বাঁকা হাসে। সাফায়েত বলে, আজ মঞ্চ সাজবে না। সায়রা কৌতূহল বিশিষ্ট দৃষ্টি নিক্ষেপ করে। কেন সাজবে না? কাল নারী শিল্পীর গায়ে চাকু মেরেছে সন্ত্রাসরা। সে হাসপাতালে শায়িত আছে। সায়রার মন খারাপ হয়। শেহজাদ কথা বলে এবার। কাল মহলে মেহমান এসেছে শুনলাম, কোথাকার সে? দক্ষিণাঘাট থেকে আব্বাজান নিয়ে এসেছেন, এটুকুই জানি। আপনি ঠান্ডা পানি ছোবেন না ভাইজান। সাফায়েত ভাইজানের সাথে খেতে চলে আসুন। আব্বাজান এবং বড় চাচা আপনাদের জন্য অপেক্ষা করছেন। সাফায়েত হেসে পেটে হাত বুলিয়ে বলে, আজ কি হরিণের মাংস দিয়ে চলবে? তুমি আসার সাথে সাথে মাংসের ঘ্রাণ পেলাম। খাদ্যরসিক সাফায়েতের কথায় সায়রা আর শেহজাদ হাসে। সায়রা বেরিয়ে যাওয়ার পথে থেমে যায়। ছোট্ট করে বলে, হরিণের নয়, হরিণীর। সাফায়েত হাসে। শেহজাদকে তাড়া দিয়ে বলে, উঠে পড়ুন ভাইজান, খিদে তো আর তর মানছে না। শেহজাদ বলে, তুমি যাও, আমি আসছি। মহলের ভেতর হাঁটতে হাঁটতে নিজের কক্ষের দিকে পা বাড়ায় অপরূপা। কি সুন্দর এই মহলটি। একদিন সময় করে সায়রা আর সোহিনীর সাথে পুরো মহল ঘুরে দেখবে সে। আকস্মিক একজন পুরুষের পদধ্বনি টের পেল সে। পরিচিত আতরের গন্ধ নাসিকারন্ধ্র ভেদ করে। এক ছুটে সে আড়াল করে দাঁড়ায় মোটা গোলাকার স্তম্ভের পেছনে। কম্পিত বুকে হাত চেপে দিয়ে চোখ বুজে থাকে। শেহজাদ থামে, প্রখর দৃষ্টিতে তাকায় স্তম্ভের দিকে। সবুজ ছাইটা দেখা যায়। কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর নিগড় ভঙ্গিতে হেঁটে চলে যায়। অপরূপা ধীরে ধীরে উকি দেয় সুদীর্ঘ সুদেহী সুকুমার পুরুষটির গমন দেখে। কালকে সেই রক্তভেজা নির্মমতা আর পাশবিকতায় মোরা পুরুষটি অপরূপাকে ভাবিয়ে তোলে। কানে আসে চাবুক মারার আওয়াজ আর অত্যাচারের চিৎকার করতে থাকা লোকটার মর্মভেদী আর্তনাদ। অপরূপা দ্রুত পায়ে ছুটে যায় সেই আওয়াজ অনুসরণ করে। মহল চত্বরে গতকালকের সেই লোকটাকে পেটানো হচ্ছে, রক্তে মাখামাখি তার শরীর। আর কিছুক্ষণ এভাবে চাবুক পেটাতে থাকলে লোকটা অক্কা পাবে। পেটাতে থাকা লোকটাকে দেখে মনে হলো পয়সার বিনিময়ে গতর খাটা লোক। যার সাথে তার বিন্দুমাত্র শত্রুতা নেই, শুধুমাত্র পয়সার জন্য একটা মানুষকে এভাবে মারছে। আঘাত করতে করতে পাশবিক আনন্দে লোকটা হাসছেও। দেখতে কৃষকায় রোগা মনে হলেও মারার সময় বেশ শক্তি প্রয়োগ করছে সে। ফলস্বরূপ নিজেই হাঁপিয়ে উঠছে। নৃশংস অত্যাচারে চাবুকের আঘাতে লোকটা পানি পানি শব্দ করছে। অপরূপার মায়া হলো, মানবিকতাবোধ জেগে উঠল। অপর লোকটির প্রতি রাগে ঘৃণায় অপরূপার গাত্রদাহ হয়। ক্রুদ্ধ বাঘিনীর মতো ছুটে গিয়ে চাবুক কেড়ে নেয় সে। লোকটা অতি আশ্চর্য দৃষ্টিতে তাকায়। বিস্ময়াবিষ্ট চোখে আকস্মিক আভাগমন হওয়া অপরিচিতা সুরূপা নারীর অগ্নিময় দৃষ্টি মিলানোর আগেই সপাং করে তার পিঠে চাবুকের মার বসে যায়। লোকটির পিঠের পেছনে হাত চেপে ধরে কেন্নর মতো গুটিয়ে ধপাস করে বসে পড়ে। অপরূপা কণ্ঠে তেজ ঢেলে জিজ্ঞেস করে, এখন নিজের কেমন লাগছে? তার স্বামীকে খুঁজে দেওয়ার দায়িত্ব তোমাদের দিয়ে এলাম। ওর বাড়িতে কে আছে আমি এখনো জানি না। তোমরা ওর কাছ থেকে জেনে নিতে পারো। তোমাদের কাজ একটাই, দক্ষিণাঘাটে খোঁজ লাগানো। সবার কাছ থেকে জেনে নেবে ওর স্বামী ওই ঘাটে ফের এলো কিনা, খোঁজ খবর নিয়েছে কিনা। শেহজাদ খেতে খেতে ভাবুক হয়। তার চিন্তা যাত্রাপালা নিয়ে। মাঝে মধ্যে আব্বাজানের কথায় কর্ণপাত করে। শেহজাদ পুত্র, তুমি শুনছো আমার কথা? সম্রাট মতিভ্রম হয়। জি আব্বাজান, শুনতে পেয়েছি। আমি শীঘ্রই সৈন্য পাঠাবো। পরক্ষণে প্রসর ললাটে ভাঁজ পড়ে। গভীর চোখ দুটোতে ঢেকে যায় কৌতূহল। কোন ঘাটের কথা বলেছিলেন আব্বা? দক্ষিণাঘাট। সাফায়েত কিছু বলতে গেলে শেহজাদ হাঁক ছেড়ে তাকে থামিয়ে দেয়। থামো, দক্ষিণাঘাট বললেন আব্বা? জি। কটার সময় কন্যাটিকে পেলেন? আমি ঘাটে পৌঁছেই 3:45 নাগাদ। তখন দেখলাম মেয়েটা কাঁদছে। ওনাকে কি জিজ্ঞেস করেছিলেন উনি কটা থেকে দাঁড়িয়েছিলেন ওখানে? অনেকক্ষণ বলল। অজানা রহস্যকে জানার তীব্র ইচ্ছায় খাওয়া থামিয়ে দেয় সে। চোখে মুখে কেলি করে যায় দুর্বোধ্য রহস্য উদ্ঘাটনের তীব্র উদ্যম। দূরবীনের সাহায্যে আধো আধো
একজন লাল টকটকে শাড়ি পরা একজনকে দেখেছিল সে ঘাটে। ভেবেছিল ডাকাতের লোক, সংসেজে দাঁড়িয়ে আছে। মেয়েটা কিছু দূরেই তাদের জাহাজ ছিল। যদি সেই কন্যাটিই হয়ে থাকে তাহলে তারা মেয়েটার কোনো ক্ষতি করল না কেন? সম্রাট ভেবেছিল ডাকাতদের একজন সদস্য ওই শাড়ি পরা মানুষটি। ওটা কি এই কন্যাটিই ছিল? সে সবাইকে চমকে দিয়ে বলে উঠল, আব্বা, আপনি না জেনে না শুনে ঘরে ডাকাত নিয়ে আসেননি তো? তন্মধ্যে কালু মিয়া এসে হাজির হয়। হাঁপাতে হাঁপাতে বলে, বেয়াদবি মাফ করবেন হুজুর। শেহজাদ খেকিয়ে বলে ওঠে, কি হয়েছে সেটা বলো। সাহেব, চত্বরে কে জানি কুতুবরে চাবুক মারি বেহুশ বানায় রাখছে। পর্ব 2 এবং 3 একসাথে দেওয়া হলো। পরের পর্বগুলো শুনতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই।